সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সাইদ আব্দুল্লাহ, ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং মানবাধিকার কর্মী। সাইদ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। সম্ভবত এই প্রথম এলেন। জি, আজকে এই প্রথম। অনেক ধন্যবাদ। আমরা শুনবো আপনার কথা। আমি একটু শিরোনাম দেখে নিই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে ওষুধ কিনবো নাকি নিত্যপণ্য, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান। ইত্তেফাক, আহতদের বিনামূল্যে চিকিৎসা 5 দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা। বিনিয়োগ আকৃষ্ট করতে শ্রমখাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। সমকাল আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না, বিনামূল্যে আজীবন চিকিৎসা কর্মসংস্থান করবে সরকার। কালের কণ্ঠ, আকাশচুম্বী জনপ্রত্যাশার চাপ সামলানোর চ্যালেঞ্জ কঠিন, হাসিনা ও তাপসদের বিরুদ্ধে আইসিটিতে মামলার প্রস্তুতি। আজকের পত্রিকা, দল ঘনিষ্ঠদের ব্যবসা দিয়ে লুটের সুযোগ, নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে ডক্টর ইউনূস। যায় দিন 5 কর্মদিবসে চিকিৎসার রূপরেখা, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কবে হবে। কালবেলা 2500 বর্গফুট শেডে খরচ 18 কোটি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত। দেশ রূপান্তর বিশেষ আইন নিয়ে যত প্রশ্ন, আমৃত্যু চিকিৎসা পাবেন আহতরা। সময়ের আলো, দেশ এনজিওর কাঁধে খেলাপির বোঝা, দ্রুত সংস্কার শেষে নির্বাচন। খবরের কাগজ, কুইক রেন্টালের দায় মুক্তি অবৈধ, অর্থায়নের প্রশ্নে বিভক্তি। ইনকিলাব, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রতারণা করা হয়েছে, গতি পাচ্ছে নির্বাচনী প্রক্রিয়া। দিনকাল, সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্য নয়, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। গণ অভ্যুত্থানে আহতদের 7 দাবি। আলোকিত বাংলাদেশ, কুইক রেন্টাল দায় মুক্তি অবৈধ, মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান তারেক রহমান। সংগ্রাম, সংস্কার শেষে আমরা দ্রুতই নির্বাচন দিতে চাই, কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ হাইকোর্ট। পরতুয়া, আহতদের আমৃত্যু চিকিৎসা, কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। টিবিএস ফ্রাইডে, ফিউচার রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টস গ্রান্টেড 10-year ট্যাক্স হলিডে। আজকে দিনের শিরোনাম হচ্ছেন প্রফেসর ইউনূস। উনি একটা বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত। তো এটা যখন যিনি বলেছেন, যেহেতু এই নিয়ে একটা নানা ধরনের চলছিল বিভিন্ন মহল থেকে, আপনার কি মনে হয়? আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে প্রেশারটা ছিল, যে নির্বাচনী রোডম্যাপ যেটা, তার কিন্তু একটা প্রত্যাশার জায়গাটা ছিল যে কবে ঘোষিত হবে, এবং সেই জায়গাটা প্রথমবারের মতো বোধ হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে একটা নির্বাচন সংক্রান্ত কোনো একটা আমেজ পাওয়া গেল। যদিও একেবারে সুনির্দিষ্ট যে অর্থে মানুষ বলে সেটা না, কিন্তু তার মনের যে একটা প্রত্যাশা, যেটা যে সংস্কার কর্মসূচি অগ্রসর হলেই নির্বাচন যে তাড়াতাড়ি দিয়ে দিতে চান, তার একটা প্রক্রিয়া। ইতিমধ্যে আমরা জানি যে কয়টা সংস্কার কমিশন গঠিত হয়েছে, প্রত্যেকটারই কিন্তু 3 মাসের মতো সময় দেয়া ছিল। সময়টা দেওয়ার পরে দেখা যাবে যে ইলেকশন কমিশন পুরোপুরি যদি ফাংশনাল হয়, এবং অন্যান্য কমিশন যেগুলো আছে সেগুলো ফাংশনাল হওয়ার পরে তাড়াতাড়ি করে উনি ইলেকশনটা দিতে চাচ্ছেন। সম্ভবত এই কথাটা তার মুখ থেকে যখন আসলো, তার আগেই কিন্তু রাজনৈতিক মহল থেকে নানা ধরনের প্রেশার আছে। যেমন ল অ্যান্ড অর্ডার যখন রেস্টোর করা যায়নি, দেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা আছে, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং বিভিন্ন জায়গায় দেখবেন টুকরাটাকরি, বিক্ষোভ, বিদ্রোহ একের পর এক কিন্তু চলছেই। এবং রাজনৈতিক দলগুলো তাদের যে দাবিটা ছিল, অনেকেই আবার যেটা হয় আমাদের মতো তরুণ জেনারেশনের কাছে যে তথ্যটা থাকে যে কেন এত ইলেকশন করার দরকার, এই সরকার যতদিন আছে ততদিন ক্ষমতায় থাকবে। কিন্তু আমার কাছে ব্যক্তিগত অভিমত যেটা, যে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করার জন্য রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকা একেবারেই ম্যান্ডেটরি। মানে পলিটিক্যাল কোনো সংকট পলিটিক্যাল পার্টি ছাড়া কখনোই সংস্কার করা সম্ভব না। সো এই যে ইলেকশন যে দেওয়াটা জরুরি, এটা কিন্তু এই সরকারও যে বুঝতে পারছে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিদেশি একটা গণমাধ্যমকে দেওয়া ইন্টারভিউয়ের মাধ্যমে প্রথমবারের মতো বোঝা গেল। এবং এটা জরুরি ছিল এই জন্য, রাজনৈতিক দলগুলোকে অনেকে যেমন দোষারোপ করছে যে কেন তারা ইলেকশন চায়, কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের কিন্তু বাজে একটা মেমোরি আছে 1/11 সরকারের, যে অল্প কয়েকদিনের জন্য এসে ওই টাইমে কিন্তু 90 দিনের ভেতরে ইলেকশনের বাধ্যবাধকতা ছিল তত্ত্বাবধায়ক সরকারের। তো পরবর্তীতে তো সেই ব্যাপারটা 2 বছরের জন্য চলে গেল, এবং বাংলাদেশের গণতান্ত্রিক অভিপ্রায়ের যে যাত্রাটা ছিল
চিরতরে ব্যাহত হওয়ার মতো একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল। সো রাজনৈতিক দলগুলোর কথাটা যেমন যৌক্তিক, একই সাথে আমি আবার আরেকটা ব্যাপারও চিন্তা করি যে ন্যূনতম যদি সংস্কার না হয়, শুধুমাত্র ইলেকশনের দাবি তুললেই ইলেকশনটা যে ফেয়ার হবে এই গ্যারান্টিও তো দেওয়া পসিবল না। কারণ একটা ইলেকশন ফেয়ার করার জন্য কিন্তু আপনার অনেক কিছুর দরকার। ইলেকশন কমিশন সংস্কারের দরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার দরকার, এমনকি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা কিছুদিন আগে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ঠিক করার জন্য একটা তরুণ উপদেষ্টা আমাদের ছোট ভাই, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন করে। সো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যদি আপনি ঠিক না করতে পারেন, আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিক না থাকে, ইলেকশন কমিশন, আসলে তো আগেকার দিনের ইলেকশন কমিশন ছিল না, আমি সবসময় বলতাম যে পাতানো ইলেকশন কমিশন ছিল। সেই পুরো ব্যাপারটা সংস্কার করার পরে যদি ইলেকশনটা হয় এবং তারও কিছু রোডম্যাপ দিয়ে, আমার কাছে মনে হয় যে উভয় এন্ড থেকেই মানে প্রত্যেকের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয়। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইন্টারভিউটা আমি বলবো খুবই চমৎকার একটা উদ্যোগ, অন্তত পক্ষে রাজনীতিবিদরা যাতে হতাশ না হয়ে যায় সেটার একটা প্রক্রিয়া। এবং আমার দৃঢ় বিশ্বাস থাকবে উনি যেহেতু প্রত্যেক মাসেই রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসছেন, তাদের কাছে আরো সম্ভবত কনভিন্সিং যদি কোনো কথা হয়, তাহলে তারা দেখা যাবে যে রাজনৈতিক দল এবং সরকার দুইটা বিপরীতমুখী কোনো অবস্থানে সংবাদ মাধ্যম বা অন্য কোনো জায়গায় যাবে না। সেটা এই দেশের মানুষের প্রতি মানে তাদেরকে একটা কনফিডেন্স দিবে যে সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা ঐক্য আছে। এবং আমার কাছে মনে হয় এই কারণে খুবই চমৎকার একটা কাজ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রথমবারের মতো এই জাতীয় একটা ধারণা দিয়েছেন, এটাকে আমি খুবই ইতিবাচকভাবেই দেখছি। ধন্যবাদ। করতুয়া বা সব কাগজই একটা রিপোর্ট আছে। আপনি জানেন যে গতকাল যে পঙ্গু হাসপাতালে যে ঘটনাটা ঘটেছিল, এই পরিপ্রেক্ষিতে এবার আহতদের আমৃত্যু চিকিৎসার সিদ্ধান্ত হয়েছে। এটা তো এই সিদ্ধান্তটা তো আগেও হতে পারতো নাকি? এটা 100তম দিন কিন্তু পড়ছে। আমরা যে দিনে আসলে কথা বলতে বসেছি, আজকে কিন্তু এই শেখ হাসিনা পলায়নের 100তম দিন শুরু হচ্ছে। প্রকারান্তরে এই 100টা দিনের ভেতরে আমার কাছে মনে হয় সংস্কার, সরকারের কাজ, প্রত্যেকটা জিনিসের আগে যেটা করাটা জরুরি ছিল সেটা হলো যারা আহত ছিল তাদের চিকিৎসা। চিকিৎসা বলতে অনেকে যদি মনে করে যে কোনো একটা হাসপাতালে শুধু ভর্তি হয়ে থাকবে সেটাই চিকিৎসা, এটা সঠিক না। এবং যে অবস্থায় তাদের চিকিৎসাটা এগিয়েছে, আমি এই দৃশ্যটা দেখার পরে অত্যন্ত লজ্জিত। এবং এইটা আমি মনে করি আপনি নিজেও তো আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। সো এই জন্য আমি বলি যে যে ধরনের কাজ হচ্ছে এটা অত্যন্ত লজ্জার এবং আমি রীতিমতো বিব্রত। তার কারণ এখনো দেখবেন 25,000, এটা কিন্তু অফিসিয়াল মোটামুটি হিসাব, এর বাইরেও অনেকেই আছে, এই 25,000-এর মতো মানুষ সারা জীবনে আর নর্মাল লাইফে ব্যাক করতে পারবে না। চোখ হারিয়ে গেছে অনেকের 2 চোখই নাই, সারা জীবনে আর চোখের তাদের দৃষ্টি ফিরবে না, পঙ্গু হয়ে গেছে সারা জীবনের জন্য। এমনকি যারা গুলি হয়ে কাতর, আপনি জানবেন যে আজকেও কিন্তু সন্ধ্যাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে একটা জানাজা পড়াতে হয়েছে। সো এই জাতীয় রোগীদের যে সেবাটা করা জরুরি ভিত্তিতে করা দরকার ছিল, সবকিছু বাদ দিয়ে সেই কাজটা কেন যেন করা হয়নি। বারবার করে আপনি দেখবেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে, অনেক টাকা সেই ফান্ডে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই তৎপরতার অভাব ছিল। এবং আমি সবসময় একটা কথা বলি, এই সরকারের হানিমুন পিরিয়ড শেষ। দেশে প্রশাসন ছিল, জেলা প্রশাসন ছিল, উপজেলা প্রশাসন ছিল। সো তাদের মাধ্যমে যদি আমি সারা দেশে প্রায়োরিটি বেসিসে বলা হতো যে একটা তালিকা দরকার যারা যারা আহত হয়েছে, সেই তালিকাটা কি সারা দেশ থেকে আসতে 7 দিনের বেশি সময় লাগতো? তারপরে একটা যাচাই বাছাই করার কাজ চলার পরে তাদেরকে দেশের সবচেয়ে বড় বড় হাসপাতালে ট্রিটমেন্ট করানোর দরকার ছিল। একই সাথে ঢাকা শহরের যেগুলো প্রাইভেট বড় বড় হাসপাতাল আছে, সরকার যদি প্রায়োরিটি বেসিসে এটা বেছে দিত, এই হাসপাতালগুলো সেবা দিতে বাধ্য থাকতো। এবং আরেকটা যেটা ব্যাপার, যে অনেকের যারা চোখের কিছু ইস্যু আছে, তারপর ব্রেনে গুলি লাগার যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো ডিল করার জন্য কিন্তু বাইরেও পাঠানোর দরকার হতো অনেককে। তো আমার কাছে মনে হয় সরকারের ফান্ডে এই চিকিৎসা চালানোর জন্য যথেষ্ট টাকা ছিল, নাম্বার 1। আর নাম্বার 2, সরকার যদি মনে করতো তাদের জন্য ফান্ড চাওয়াটা পসিবল, আমি এখনো বিশ্বাস করি যদি ধরিয়ে দেওয়া হয় যে এই 1000 মানুষকে দেশের বাইরে নিতে হবে এবং এই জন্য ফান্ড দরকার, দেশের বাইরের মানুষ ফান্ড দেওয়ার জন্য রেডি হয়ে বসে থাকতো। কিন্তু এই যে তৎপরতা চালানো হয়নি, আমার কাছে মনে হয় এটা শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। এবং তাদেরকে কেন রাস্তায় নামা হচ্ছে, তাদের যদি রাস্তায় নামতেই হয়, আমি মনে করব এই যে শহীদের রক্তের পর ভিত্তি করে যে সরকার লেজিটিমেসি খুঁজে পেয়েছে, এটা তাদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। এবং এই সরকার এই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। তারপরেও আমি একটা জায়গায় এই ধারণা কেন আপনার হলো? অবশ্যই কারণ 3 মাস পরেও যদি আহতদের ন্যূনতম চিকিৎসার জন্য রাস্তায় নামতে হয়, এর চেয়ে লজ্জাজনক অধ্যায় আর হতে পারে না। সে জায়গায় দেখবেন অনেক উপদেষ্টা নানা কাজে ব্যস্ত আছে। এমনকি আমি গতকাল
ওই বাংলা ভিশনের টক শোতে, আপনারই টক শোতে আমি বলেছিলাম যে এমন অনেক কাজ নিয়ে ব্যস্ত আছে যেটা প্রকারান্তরে এই মুহূর্তের প্রায়োরিটি বেসিসের কাজ হওয়া উচিত ছিল না। বিভিন্ন এনজিও বেসড কাজের অনেক তৎপরতা দেখা যাচ্ছে, কিন্তু সবকিছু ভুলে 3 মাসের ভেতরে এই মানুষগুলোকে কেন রাস্তায় থাকতে হবে? এদেরকে যদি হাসপাতালে, সবচেয়ে উন্নত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা না করা যায়, বিদেশে যদি ঠিকমতো না পাঠানো যায়, এমনকি অনেক উপদেষ্টা তো, একজন উপদেষ্টা তো স্বাস্থ্য উপদেষ্টা নিজে বিদেশে চিকিৎসা নিয়েছেন না, ওনার চিকিৎসা যদি বিদেশে চলতে পারে, যারা আহত হয়ে সারা জীবনের জন্য নর্মাল লাইফ আর পাবে না, তাদের তো এই চিকিৎসা পাওয়াটা ফরজ ছিল। অতএব আমি এই ব্যাপারে অত্যন্ত লজ্জিত। তবে নিরাশার জায়গা থেকে আমি একটু আশার ব্যাপারটাও দেখতে চাই। তারা যেহেতু দাবিটা মেনে নিয়েছে অবশেষে যে তাদের চিকিৎসা হবে, আমি দেখতে চাই এই জায়গাতে আর বিন্দু মাত্র গাফিলতি যাতে না থাকে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে কেউ যেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। তো এটা, এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন? বিএনপির যেটা দাবি ছিল, বিএনপির কিন্তু একটা রোড ম্যাপ ঘোষণা যেটা করা ছিল 31 দফার, সেটা কিন্তু আসলে সাম্প্রতিক সময়ে করা না, সেটা কিন্তু 2022 সালেই করা হয়েছে। এবং যে মুহূর্তে ওই ফ্যাসিবাদী শেখ হাসিনার আমল যে মুহূর্তে চলছিল, ওই মুহূর্তে দেখেন দেশ কিন্তু আরেকটা ইলেকশনের দিকে যখন ধাবিত হচ্ছিল, বিএনপির জায়গা থেকে এটা ছিল খুবই স্মার্ট একটা মুভ। 2022-এ দাঁড়িয়ে তারা 31 দফার যে কমিটমেন্ট করেছিল, এবং এই দফাগুলোর ভেতরে আমার যেটা এক্সপেকটেশন, যদি 50%-এর উপরে প্রপারলি এক্সিকিউটেড হয় তাহলে সেটা চমৎকার একটা উদ্যোগ। তো তারেক রহমানের যেটা ছিল, সম্ভবত মতি ভাই ওয়ার্ডিংটা ছিল এরকম যে পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি এটা আমার একান্তই নিজস্ব মতামত, এটা পরপর 2 বারের কোনো ক্লজ না, বরং আমি দেখতে চাই 2 বারের বেশি কেউ কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না। যেমন আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দেখবেন 2 বারের বেশি বর্তমানে কেউ প্রেসিডেন্ট হতে পারে না। সো এই যে 31 দফার যেটা রোড ম্যাপ ছিল, এটা খুবই চমৎকার একটা উদ্যোগ। এবং আমি যেটা বলি যে তারেক রহমানের সামনে একটা সুযোগ আছে স্টেটসম্যান হয়ে যাওয়ার। একটা দেশের মেয়ারলি প্রাইম মিনিস্টার হওয়া বা দলের প্রধান হওয়া আর স্টেটসম্যান হওয়ার ভেতরে কিন্তু বিশাল বড় একটা ফারাক আছে, এবং স্টেটসম্যান হওয়ার সুযোগ কিন্তু সবাই পায় না। আপনি দেশের সর্বোচ্চ সরকার প্রধান যে কেউই হতে পারে, কারণ বর্তমান যা পরিস্থিতি আছে, তারেক রহমান যদি নিজের দলের ভেতরে ব্যাপক পরিমাণ সংস্কার করতে পারে, মেরিটোক্রেসির দিকে যদি আসতে পারে, আমার দৃঢ় বিশ্বাস যে উনি একটা সুযোগ পেয়েছেন। এবং এই সংস্কারের ভেতরে সবচেয়ে যেটা ইয়াং জেনারেশনের যারা আছে, তাদের যদি একটা জেনুইন সংস্কারের কমিটমেন্ট থাকে, আমি বলবো এই ব্যাপারটা আবার একটু রিভাইজ করার দরকার আছে কিনা, এটা বোধহয় বিএনপি ভাবতে পারে যে পরপর 2 বার নাকি পরিপূর্ণ 2 বার। কারণ পরপর বললে একবার কিন্তু গ্যাপ দিয়ে আবার পরপর বলে নাই, কেউ যেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে, সেটা বলেছে, এটা শিরোনামে এসেছে। কিন্তু বিএনপির কিন্তু 31 দফা যেটা ছিল বেসিক্যালি পরপর 2 বারের বেশি যাতে না হতে পারে, এটা ছিল বিএনপির রোড ম্যাপ। তবে এটা নিয়ে আবার কথাবার্তাও চলছে, আমি একটু জেনেই বলছি যে এটা পরপর 2 বার থাকবে নাকি 2 বারের বেশি। বিএনপিও তাদের সেই মতটা চেঞ্জ করতে পারে। তবে আমি খুশি হব যদি বিএনপির জায়গা থেকে এই জাতীয় ডিসিশন আসে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এমনকি জানেন যে সংবিধানের কিন্তু একটা সংস্কার কমিশন হয়েছে, সো তাদের জায়গা থেকেও বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন থাকতে পারে। আমার ব্যক্তিগত কথা থাকবে, তাদের 31 দফার প্রত্যেকটা দফাই অত্যন্ত যুগোপযোগী, এবং এইগুলো যদি এক্সিকিউট করা যায়, ওই যে বললাম যে মেয়র প্রধানমন্ত্রী বা সরকার প্রধান না, রেদার স্টেটসম্যান হওয়ার সুযোগ আছে। জাস্ট এই একটা জায়গাতেই আমার কাছে মনে হয় যে পরপর 2 বারের কথা যদি বাদ দিয়ে একদম পরিপূর্ণভাবে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই জায়গাটা যদি আসে, এটা খুবই চমৎকার একটা জায়গা থাকবে। এবং ওই দফাগুলোর ভেতরে মতি ভাই আমার কাছে মনে হয় আরেকটা খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার ছিল, ওই যে প্রধানমন্ত্রীর হাতে যে একচ্ছত্র যে ক্ষমতা, দেখবেন এইটাকে মিনিমাইজ করার জন্য আরেকটা কিন্তু প্রক্রিয়া বিএনপির সাজেশনে ছিল। সেটা হলো আমাদের পার্লামেন্টে ওই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা, আপার হাউস, যেটা তারা কিন্তু 100 সদস্য বিশিষ্ট যে আপার হাউস করার যে একটা পরিকল্পনা নিচ্ছে। এবং ক্ষমতা আমাদের দেশে তো আসলে যে ব্যাপারটা ছিল, আমি যেহেতু আইনের মানুষ, সংবিধান খুললে দেখবেন প্রধানমন্ত্রীর কাছে আসলে এত নিরঙ্কুশ ক্ষমতা, সেটা আসলে যে কাউকেই শেখ হাসিনা বানিয়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। সো এইটার রাষ্ট্রের বিভিন্ন পলিসি ইস্যুতে, ধরেন তত্ত্বাবধায়ক সরকার ইস্যু বা অন্যান্য ইস্যুতে প্রেসিডেন্টের ক্ষমতা কিভাবে হবে, প্রত্যেকটা জায়গায় যদি ভারসাম্য আনার জন্য একটা আপার হাউস করা যায়, যে জায়গায় মেরিটোক্রেসির ভিত্তিতে
প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে যদি দলগুলো থেকে নিয়োগ দেওয়া যায়, আমার মনে হয় যে ক্ষমতার ভারসাম্যটা থাকবে এবং একই সাথে সামনের বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার তৈরি হওয়ার রাস্তাটা বন্ধ হবে। সো ওই পরপর দুইবারের যে ইস্যু, ওইটার পাশাপাশি আমার মনে হয় ক্ষমতার ভারসাম্য নিয়ে যে বিএনপি খুবই প্রোগ্রেসিভ একটা চিন্তা ভাবনা নিচ্ছে, এটা বাংলাদেশের রাজনীতিতে খুবই পজিটিভ একটা রিমার্ক। ধন্যবাদ। খবরের কাগজের শিরোনাম হচ্ছে কুইক রেন্টালের দায় মুক্তি অবৈধ। আপনি জানেন 5,000 কোটি টাকা লুট করেছে ওরিয়ন, মানে কুইক রেন্টালের একটা দায় মুক্তি নিয়ে আপনি জানেন এটা আইডিয়া আছে? হ্যাঁ, অবশ্যই। আমি বিদ্যুৎ খাত নিয়ে অনেক লেখালেখিও করেছি। ইভেন যে মুহূর্তে বাংলাদেশে আদানি নিয়ে কেউই লিখতো না, আমি কিন্তু একটা পত্রিকায় লিখেছি, এবং যেহেতু আমি অনলাইন অ্যাক্টিভিস্ট, অনলাইনেও আদানি নিয়ে কে লিখলে, এমনকি আপনি জানেন বিভিন্ন এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে কিন্তু এটা সেন্সরিং হতো। দেখা যেত যে অন্য পোস্টে হাজার হাজার লাইক কমেন্ট হচ্ছে, ওইটাতে দেখা যেত 100-200 লাইক হয় না। এবং যেটা হতো আদানির ব্যাপারটা, এবং বাংলাদেশে যেটা শেখ হাসিনা যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসলো, আসার পরে এই যে আইন করে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল কুইক রেন্টালের নামে, এটা ছিল লুটপাটের স্বর্গরাজ্য। আপনি দেখবেন যে যারা বড় বড় ধনী, ওরিয়ন গ্রুপের কথা স্পেসিফিক্যালি লেখা আছে। আর একটা জিনিস অ্যাড করা দরকার ছিল, সামিট গ্রুপ। আপনি জানেন সামিট গ্রুপের আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ধনী হয়ে যায়। ওই যে আমাদের বাংলাদেশে এক মন্ত্রী ছিলেন, মন্ত্রীর হলো ভাই আজিজ খান, এবং উনি কিন্তু সিঙ্গাপুরে গিয়েও শীর্ষ ধনী হয়ে গেছেন। সামিট গ্রুপ তারাও তো এই বিদ্যুতের এই লুটপাটের সাথে জড়িত। নসরুল হামিদ বিপু কি ধরনের লুটপাট করেছে, নজিরবিহীন লুটপাট করেছে এই ওরিয়ন গ্রুপ, তারপর আমাদের এই আজিজ খান, তারপর বিপু থেকে শুরু করে প্রত্যেকেই। বিদ্যুৎ খাতের যে লুটপাট আপনি দেখবেন, এইটা কিন্তু কাগজ কলমের অঙ্কে যতটা, এর চেয়েও বড় বড় লুটপাটের জায়গাটা ছিল। এবং সবচেয়ে নিকৃষ্টতম যে কাজটা করা হয়েছে, দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল আইন করে। মানে আপনি একটা অপরাধ করার স্পেস দিয়ে দিলেন এবং একই সাথে তাকে এটা দেখিয়ে দিলেন, এই জন্য তাকে আদালতের মুখোমুখি হতে হচ্ছে না, আইনের দ্বারা তার কোনো সীমাবদ্ধতা নাই। তার মানে এই লুটপাটের যে ব্যাপার, এটা শুধুমাত্র বিজনেস গ্রুপগুলো না, বরং আইন করার ক্ষেত্রে ওই টাইমের যে সরকার ছিল শেখ হাসিনা নিয়ন্ত্রিত, তিনি একেবারে এটা প্রাইস দিয়ে দিলেন যে সীমাহীন লুটপাটের সুযোগ। এবং এই সীমাহীন লুটপাটের সুযোগের ভেতরে আমি যাদের নাম বললাম, একই সাথে এই চক্রগুলোর সাথে কিন্তু শেখ রেহানাও সরাসরি যুক্ত ছিল। শুধু দায়মুক্তির আইন, হাইকোর্টে আজকে চমৎকার একটা সিদ্ধান্ত হয়েছে যে ওই ব্যাপারটা যে আইনসম্মত ছিল না, প্রথমবারের মতো খুবই ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া এসেছে। তবে এটাতেই আমি খুশি না। আমি খুশি হব যারা যারা এই চক্রের সাথে জড়িত ছিল এবং এত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই জায়গায় তো মাত্র 5,000 কোটি টাকার কথা আছে, প্রকৃত সংখ্যাটা এর চেয়েও অনেক বেশি। এই লুটপাটের টাকা দেশে কিভাবে ফেরত আনা যায় সেই ব্যবস্থাটা যদি নিতে পারে, তাহলে আমি বুঝবো যে সেটা একটা কাজের কাজ হয়েছে। কারণ বিদ্যুৎ খাতে আপনি দেখবেন ভুতুরে বিদ্যুৎ বিল আসে, এবং বিদ্যুৎ খাতে কিন্তু অস্থিরতা লেগেই আছে, এবং সহসাই এই সমস্যা দূর হবে বলে আমি মনে করি না। কাজে এই টাকাগুলো বিদ্যুৎ খাতে বিশাল পরিমাণ টাকা লুটপাট হয়েছে, এবং এই লুটপাটের টাকাটাও দেশে ব্যাক আনার কি পদক্ষেপ, সেটাও আমি সামনে ভিজিবল দেখতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে কন্টিনিউয়াসলি। আমি একদম 5 আগস্ট থেকে যদি দেখেন, তাদের অপপ্রচারের তো আসলে শেষ নেই। সর্বশেষ কলকাতা একটা গণমাধ্যম, বাংলা গণমাধ্যম, সে জায়গায় দেখা গেল চট্টগ্রামকে, মানে ভারত দখল করে নিলে কি ফর্মুলা হয় বাংলাদেশকে ল্যান্ডলক করে দেওয়ার, এই নিকৃষ্টতম তত্ত্ব দেয়া হচ্ছে। আমি সবসময় একটা কথা বলি যে ভারত রিসেন্ট সময়গুলাতে যে কাজটা করেছে, শুধু বাংলাদেশ না, তার প্রতিবেশীদের পরে যে দাদাগিরি করে বেড়ায়, এইভাবে কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। এবং অপপ্রচারের মাত্রা দেখেন, নরমাল তারা সংখ্যালঘু কার্ডটাকে এমন বাজেভাবে উপস্থাপন করছে, ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে বাজেভাবে উপস্থাপন করছে, কিন্তু বছরের পর বছর এই যে একটা স্বৈরাচার বাংলাদেশে ছিল, এবং ভারত সেটা কিন্তু চাপিয়ে দিয়েছে। অনেকেই বলতে পারে বোধহয় 2014 সালে প্রথম পাতানো ইলেকশন হলো, 18-24, 2008-এর ইলেকশনও তো পাতানো ছিল। এবং প্রণব মুখার্জির বইয়ের ভেতরেও কিন্তু সেটা রিফ্লেকশন আছে। প্রণব মুখার্জির সাথে শেখ হাসিনার কিন্তু খুব ভালো রকম যোগাযোগ ছিল। 11 সরকারের সাথে যে নেগোসিয়েশন, সেটাতেও কিন্তু ভারত ডিরেক্টলি শেখ হাসিনাকে বেনিফিট দেওয়ার সব ব্যবস্থা তৈরি করে ফেলেছে। এবং মূলত ভারত তার স্বার্থে বাংলাদেশে এই জাতীয় একটা নতজন সরকার বসিয়ে রেখেছিল, এবং তার স্বার্থে দেখেন অপপ্রচার প্রত্যেকটা ক্ষেত্রে। সংখ্যালঘু ইস্যু নিয়ে দেশের ভেতরে এত লুটপাট হচ্ছে, তাদের কথায় দেশে বোধ হয় যে সকাল বিকাল মানুষ মেরে ফেলা হচ্ছে, সাধারণ মানুষ, এবং ইউনূস সরকার লুটপাট করছে। কিন্তু যে খবরগুলো শেখ হাসিনার আমলে হওয়া দরকার ছিল, তারা কিন্তু সেটা করেনি। তার মানে এটা বোঝা যায় শেখ হাসিনা ছিল তাদের একটা পাপেট সরকার।
এবং জাতিগতভাবে ভারত কিন্তু সেই ঐতিহাসিকভাবে প্রত্যেকটা সময় ৭১-এর পর থেকেও দেখবেন আমাদের কিন্তু ডমিনেট করার চেষ্টা করেছে। আমি সুস্পষ্ট একটা উদাহরণ দিই, সেক্টর কমান্ডার যারা ছিল মুক্তিযুদ্ধের ভেতরে, সব সেক্টর কমান্ডার কিন্তু খেতাবে ভূষিত হয়েছে একজন বাদে, মেজর জলিল। এবং মেজর জলিল দেশ স্বাধীন হওয়ার 7 দিনের মাথায় কিন্তু তাকে গ্রেপ্তারও করা হয়। এবং আমি যেটা বলছি আপনি আরো ভালো জানবেন যে মেজর জলিল কিন্তু মুক্তিযুদ্ধের পরে যে ভারতীয় লুটপাট যেটা হয় সেটা সবচেয়ে বড় প্রতিবাদী ভয় ছিলেন মেজর জলিল। সো ওই সময়ের পর থেকেই কিন্তু বাংলাদেশকে তারা মনে করতো তারা ইজারা নিয়ে নিয়েছে। এবং ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্যদের কথা শুনলেই তো বোঝা যায় যে তারা দিল্লি খুশি মানে আমরা খুশি। অর্থমন্ত্রীর কথা বলতে পারি, সে তো বলেই দিয়েছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং শেখ হাসিনাও সবসময় দিল্লিকে এতই দিত, মানে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবো। ওইটা ছিল পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বলেছিল হলো পররাষ্ট্রমন্ত্রী বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং শেখ হাসিনা নিজেও বলেছে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। সো ভারত তাদের পাপেটকে রক্ষা করার জন্য লেগে পড়বে, এটাই তো স্বাভাবিক। তবে আমার যেটা দাবি থাকবে, ভারতের এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে আমাদের সরকারেরও একটা কালেকটিভ স্টেপ নেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ এই ন্যারেটিভগুলো যদি একবার বিল্ড হতে থাকে, 100 বার আপনি একটা মিথ্যা কথা বললে 101 নাম্বার বার ওই মিথ্যা কথাটাকেও সত্যের মতো শোনায়। কাজে আমাদের যারা ইন্টারন্যাশনাল আউটলেটগুলোতে আছেন এবং দেশের বাইরে আমাদের এই কূটনৈতিক যোগাযোগগুলো কিন্তু খুবই শক্তিশালী হওয়া দরকার। যে ভারত একটা অপপ্রচার চালাবে এবং ওরা চুপচাপ বসে থাকবে, এটা তো হতে পারে না। আমি খুবই সুস্পষ্ট আর একটা উদাহরণ দিই। দেখবেন পুলিশের গুলিতে রিয়া গোপ, ছোট্ট একটা মেয়ে মারা গেল রুমের ভেতরে থেকে, কি মর্মান্তিক একটা দৃশ্য। রিয়া গোপের ওই ছবিটা দেখে আমরা ওই টাইমে কান্না করে ফেলেছি এবং আমার মনে হয় যে কোনো বিবেকবান মানুষেরই সেটা হওয়া উচিত। পুলিশের গুলিতে, শেখ হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে মারা গেল রিয়া গোপ। কিন্তু দেখবেন 5 আগস্টের পরে শেখ হাসিনা যখন পালিয়ে গেল, ওই রিয়া গোপের ছবি চলে আসলো শাহবাগে সংখ্যালঘু নিপীড়নের ক্ষেত্রে। আবার এমন ঘটনা কিন্তু ঘটেছে যে আপনি আওয়ামী লীগের নেতা হয়ে সাধারণ মানুষকে গুলি করে মারছেন, আপনি হিন্দু ধর্মে, কিন্তু আপনি এই যে গুলি করলেন, টর্চার চালালেন, মানুষকে এত নিপীড়ন চালালেন, আপনি তো হিন্দু হয়ে চালান নাই, এসেনশিয়ালি আপনি আওয়ামী লীগের নেতা হিসেবে করেছেন। 5 তারিখের পরে তারপর যদি জনতা প্রতিরোধ গড়ে তোলে, সেটা কি হিন্দু জন্য প্রতিরোধ করলো নাকি উনি আওয়ামী লীগের দোসর ছিল জন্য প্রতিরোধ করলো? এই ন্যারেটিভগুলো কিন্তু একদম ধরে ধরে খণ্ডন করাটা জরুরি ছিল। অপপ্রচার চলবেই, আমি দেখতে চাই সেই অপপ্রচার খণ্ডন করতে আমাদের স্টেপটা কি, এবং এটা হওয়া অত্যন্ত জরুরি। আপনি শুধু এইটাই না, দেখবেন ইলেকশনের জন্য ডোনাল্ড ট্রাম্পের ওই যে লবিকে টাকা পয়সা দিয়ে, সজীব ওয়াজেদ জয়ের একটা ফার্ম কিন্তু টাকা পয়সা দিয়েছিল, সেটা তো পত্রিকাতেই এসেছে, দিয়ে দেখেন ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনের একটা টুইটেও কিন্তু বাংলাদেশ ইস্যুটাকে নিয়ে আসলো। কারণ এত টাকা লুটপাট করেছে, তাদের হাতে তো টাকার অভাব নাই, সেই টাকাটা দিয়ে তারা এখন অপপ্রচারে মনোযোগ দিয়েছে এবং ভারত হলো তাদের অপপ্রচারের সেন্টার, সেটাকে ক্যাশ করার চেষ্টা করছে। এই ব্যাপারে প্রত্যেকেরই সচেতন থাকার দরকার আছে। ধন্যবাদ। এবার শেষ আইটেম যেটা হচ্ছে সমকালের আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না। এই ব্যাপারটা তো আসলে নতুন কোনো ঘটনা না, এবং কিছুদিন আগে আমার মনে পড়ে 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ আগে আমি নিজেও যেহেতু বিভিন্ন কন্টেন্ট বানাই, আমার একটা ভিডিওর ভেতরে বলেছিলাম দ্রব্যমূল্যের দাম যদি নিয়ন্ত্রণ না করতে পারে, সরকার যতই সংস্কারের কথা বলুক, এই সংস্কারের কথা বলে আমাদের পেট ভরবে না। পেটে যদি ভাত না থাকে সাধারণ খেটে খাওয়া মানুষের, তার কাছে আপনি কোনো সংস্কারের আলাপ করতে পারেন না। তো দামটা কিন্তু ওই জায়গার তুলনায় এখন একটু সহনশীল পর্যায়ে যদিও এসেছে, আমার কাছে মনে হয় সিন্ডিকেট করা হয়, যেটা সব দায় দেখবেন সিন্ডিকেটের উপর চাপিয়ে দেওয়া হয়। তো আমি সরকার কেন? আমি তো সরকার এই কারণে যে ওই সিন্ডিকেটটাকে আমি ভাঙবো। আপনি কি সবসময় সরকারে বসে থেকে আপনি বলবেন যে সিন্ডিকেটের দোষ, অমুকের দোষ, তমুকের দোষ? আমি তো দেখতে চাই সরকার, এটা তোমার দায়িত্ব, তুমি কিভাবে সিন্ডিকেটটাকে ভাঙবা। এবং আপনি দেখেন বাজার যারা নিয়ন্ত্রণ করে, এই জায়গার ভেতরে রাজনৈতিক দলগুলোরও কিন্তু প্রভাব আছে। রাতের কারণ বাজারে যদি এখনো গিয়ে কেউ দেখে, দেখবে আওয়ামী লীগের যেসব পান্ডারা রাতের বেলায় চাঁদাবাজি করত, ঠিক বিএনপি বা অন্যান্য দলের যারা আছে তারাও কিন্তু, মানে আমি বলছি না শীর্ষস্থানীয় কোনো নেতা, কিন্তু রুট লেভেলের অনেক কর্মী তো সেই জায়গাটা দখল করে ফেলেছে। কাজে এইটা আটকানোর জন্য সরকারের ব্যবস্থাটা নেওয়া দরকার। এবং আমি তো দেখতে চাই যে ওই স্বৈরাচারী রেজিমে মানুষ যত দামে কিনতো, শেখ হাসিনার পতনের পরে যদি জনগণের সরকারই প্রতিষ্ঠিত হয়, সেই সরকারের আমলে অন্তত পক্ষে মানুষের ভেতর যাতে এই পারসেপশন দাঁড়ায় যে অন্তত তার চেয়ে কম দামে আমি কিনে খেতে পারছি, তাহলে কিন্তু মানুষ অন্তততম আশ্বস্ত হতে পারতো তার সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। রাস্তার পাশে ঢাকায় দেখবেন ভ্যানে করে যে সবজি বিক্রি করে, ও যদি দেখতো শেখ হাসিনার আমলে আমার চাঁদা দিতে হতো, এই আমলে আমার চাঁদা দিতে হচ্ছে না, ও তো তাতেই খুশি। জিনিসপত্রের দাম কিন্তু কমতো, কিন্তু সেটা কি হচ্ছে?
উত্তর হলো হচ্ছে না। আমার কাছে মনে হয় আমরা যদি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, এই বাস্তবায়নটা দ্রব্যমূল্যের এই জায়গায় খুবই সিরিয়াস একটা এফোর্ট দেওয়াটা জরুরি, আরো দাম কমা উচিত, যেটা হওয়া ছিল না। তবে আরেকটা কথা বলে রাখাটা জরুরি, জি, এই দাম বৃদ্ধির ব্যাপারটা কিন্তু নতুন না। বিগত দিনগুলোতেও প্রচুর পরিমাণে দাম ছিল, হাসিনার আমলে কত কিছুর কত দাম ছিল না। অর্থনীতির তো 12টা বাজে গেছে। যে বিদ্যুৎ নিয়ে কথা বললাম, এত হাজার কোটি টাকা লুটপাট শুধু একটা খাত থেকেই করেছে, আর অন্যান্য খাতের কি অবস্থা। কাজে সহসাই পরিবর্তন হয়ে যাবে আমি এই টাইপ ইউটোপিয়ান চিন্তা ভাবনাও করি না। আমি দেখতে চাই সরকারের সদিচ্ছাটা আছে কিনা। যদি সদিচ্ছা থাকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু এই তো 2 দিন আগেই বলেছে যে তাকে 1 বছর সময় দিতে হবে অর্থনীতিটা ঠিক করার জন্য। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সহসাই ঠিক না হলে বছর খানেকের ভেতরে অন্তত অনেক কিছুই ফিক্স করা পসিবল। কিন্তু দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করার জন্য কিছু কুইক মেজার দরকার, এবং সেই কুইক মেজারটা নেওয়ার জন্য সোফার সরকারের তৎপরতা আছে, কিন্তু যে ধরনের তৎপরতা থাকা দরকার ছিল আমি দেখতে পারিনি। একই সাথে এটা নিয়ন্ত্রণ করার জন্য যদি বাস্তববাদী চিন্তা করতে হয়, রাজনৈতিক দলের সাথেও বসতে হবে, কারণ তাদের কর্মীদেরও দায় আছে এই বাজারটা কিভাবে চলছে সেটা নিয়ন্ত্রণ করা। সাইদ আব্দুল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মূল্যে আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।